This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, তুর্কি যে মুহূর্তে ঘোষণা দিল যে ওদের তৈরি সবথেকে বড় যুদ্ধজাহাজ টিসিজি গোলচিক এবার সমুদ্র জয় করতে চলেছে, সেদিন যেন গোটা আঙ্কারা জুড়ে উৎসব লেগে গেল। মিডিয়া অ্যানালিস্টরা এমনকি সোশ্যাল মিডিয়াতেও সবাই বলতে শুরু করলো যে তুরস্ক এবার নেভাল পাওয়ারের এক নতুন পোস্টার বয়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যে এই উৎসবটা বেশি দিন টিকলো না। যেই না যুদ্ধজাহাজটার টেকনিক্যাল খুঁটিনাটি সামনে এলো, সেদিন থেকে স্পষ্ট হয়ে গেল যে এটা আসলে একটি বিশাল ফাঁপা ঢাঁচা, যার ভেতর অনেকটাই খালি। আর ভারত শুধু চুপচাপ দেখে হালকা একটা ব্যঙ্গাত্মক হাসি হাসলো। আর তাতেই তুরস্কের সামরিক জেনারেলদের মুখ দেখে মনে হচ্ছিল যেন কেউ পুরো প্রেস্টিজ কেড়ে নিয়ে গেছে। তুরস্কের প্ল্যান ছিল এই জাহাজ দিয়ে শুধু ইস্টার্ন মেডিটেরিয়ান নয়, ব্ল্যাক সিতেও নিজেদের দাপট প্রতিষ্ঠা করবে। কিন্তু সেই সব স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে খান খান হয়ে গেল যখন রিপোর্ট এলো ভারতের সুপারসোনিক ব্রাহ্মস মিসাইল এই জাহাজটিকে কাগজের নৌকার মতো গুড়িয়ে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। ব্রাহ্মসের গতি ম্যাক 3, মানে শব্দের চেয়েও 3 গুণ বেশি। আর ইএসএসএম মানে তুরস্কের যেটা যুদ্ধজাহাজের ডিফেন্স সিস্টেম, তার রেঞ্জ মাত্র 50 কিলোমিটার। এতটাই সীমাবদ্ধ যে ব্রাহ্মস আসার আগেই জাহাজে ধাক্কা লেগে যাবে, রাডারে ধরা পড়ার আগেই সব শেষ। তুরস্ক এতদিন যেটাকে নিজেদের টেকনোলজিক্যাল ব্রেকথ্রু বলে প্রচার করছিল, এখন সেটাই গোটা দুনিয়ার কাছে তামাশা হয়ে গেছে। তুরস্ক বলছে এই জাহাজ মাল্টিরোল, অর্থাৎ সাবমেরিন হান্টিং হোক বা সার্ভেলেন্স হোক বা এমফিবিএস অপারেশন সব পারে। কিন্তু ভুলটা হচ্ছে ওদের আত্মবিশ্বাস নয়, ওদের ডিফেন্স প্ল্যানিংয়ে। এই জাহাজে থাকছে CIWS মানে ক্লোজ ইন উইপেন সিস্টেম। মনে করুন এমন একটা গান সিস্টেম যেটা খুব দ্রুত এবং নিচু দিয়ে ছুটে আসা মিসাইলকে শনাক্ত করে শট নিতে পারে। কিন্তু বাস্তবে এই সিস্টেম অনেক সময় 1 সেকেন্ড দেরি করলেই সব শেষ। আর যদি হাইপারসোনিক মিসাইল দিয়ে আঘাত আসে, তাহলে এই জাহাজের সার্ভাইভাল চান্স হয়ে দাঁড়ায় মাত্র 2%। সত্যিটা খুব পরিষ্কার, তুরস্ক চেয়েছিল এক নতুন নেভাল যুগের সূচনা করতে, কিন্তু ওদের যুদ্ধজাহাজ এখন ভারতের টেকনোলজির সামনে একটা ওয়ার্নিং এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। মানে এক কথায় বললে এই জাহাজকে বাঁচানো প্রায় অসম্ভব। তুরস্ক এখন বুঝতে পারছে যে শুধু $1 বিলিয়ন খরচ করে বড় যুদ্ধজাহাজ বানালেই হয় না, দরকার হয় সঠিক টেকনোলজি আর সঠিক মিত্রদের সহায়তা। তুরস্ক চেয়েছিল যে ফ্রান্সের S-30 মিসাইল ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 120 কিলোমিটার, কিন্তু ফ্রান্স সরাসরি তাদের সেই অনুরোধ রিজেক্ট করে দেয়। আর আশ্চর্যের ব্যাপার হলো এই সেই ফ্রান্স যে ভারতকে রাফাল জেট সরবরাহ করে, কিন্তু তুরস্কর থেকে দূরত্ব বজায় রাখে। এখানেই তুরস্কের জন্য বড় সংকেত যে এখন ওরা আন্তর্জাতিক অস্ত্রবাজারেও একঘরে হয়ে পড়েছে। আর বাস্তবতা হলো যদি কোনো দেশ ব্রাহ্মসের মতো সুপারসোনিক মিসাইল থামাতেই না পারে, তাহলে সেই যুদ্ধজাহাজ নিয়ে গর্ব করে লাভ কি? এখন বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকরাও রীতিমতো তুরস্ককে নিয়ে ট্রল করা শুরু করেছে। তাদের মতে এই যুদ্ধজাহাজ এখন একটা বিশাল ওজনদার মাছের মতো, যা কেবল শিকারে পরিণত হওয়ার অপেক্ষায়। ভারতের জন্য এটা নিঃসন্দেহে একটা কূটনৈতিক এবং স্ট্র্যাটেজিক জয়। এক সময় যে ব্রাহ্মস মিসাইলকে নিয়ে পশ্চিমা দেশগুলি সন্দেহ পোষণ করত, আর সেই মিসাইল ন্যাটোর সদস্য তুরস্কের জন্য 1 নম্বর হুমকি হয়ে উঠেছে। এমনকি তুরস্ক এই যুদ্ধজাহাজ এখন ন্যাটো জোটের মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এখন ন্যাটোর মাথা ব্যথা শুরু হয়েছে, যদি তুরস্কের মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশের নৌবাহিনী এতটা অরক্ষিত থাকে, তাহলে ভবিষ্যতে কোন মিশনে তাদেরকে ভরসা করা যাবে এবং কিভাবে? আর এই প্রশ্ন তখন আরও জোরালো হয় যখন এটা জানা যাচ্ছে যে ব্রাহ্মস এখন শুধু ভারতের কাছে সীমাবদ্ধ নয়। ভারত ইতিমধ্যে এই মিসাইল ফিলিপিন্স, ভিয়েতনাম এবং আরও কয়েকটি দেশের কাছে এক্সপোর্ট করার প্রস্তুতি নিচ্ছে। যেই আত্মবিশ্বাস নিয়ে তুরস্ক এই যুদ্ধজাহাজকে সামনে এনেছিল, এখন সেই আত্মবিশ্বাস ভেতর থেকে একেবারে গলে পড়ছে। তারা এবার বুঝতে পারছে যে শুধু বড় ইঞ্জিন আর হেভি গান লাগিয়ে যুদ্ধজাহাজ শক্তিশালী হয় না, আসল শক্তি হলো প্রতিরক্ষা। আর সেই জায়গাতেই তুরস্ক একেবারে ডাহা ফেল। দেখুন, এটা সত্যি কথা যে এই জাহাজে আমেরিকার 41,000 হর্স পাওয়ারের ইঞ্জিন আছে, যা এটিকে খুব দ্রুত গতি দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন প্রতিপক্ষের মিসাইল 3 গুণ শব্দের গতিতে ছুটে আসছে, তখন এই স্পিড কোনো কাজেই আসবে না। কিন্তু প্রশ্নটা এখন একটাই, যে যখন একটা সুপারসোনিক বা হাইপারসোনিক মিসাইল সামনাসামনি ছুটে আসছে, তখন কি শুধু হাই পাওয়ার ইঞ্জিন দিয়ে ওই আক্রমণকে ফাঁকি দেওয়া সম্ভব? উত্তর হচ্ছে যে না, একেবারেই নয়। ব্রাহ্মসের মতো মিসাইল তো রাডারে ধরা পড়ার আগেই আঘাত হানতে পারে। এখন তুরস্কের নৌবাহিনীর মধ্যেই শুরু হয়েছে ভেতরের দ্বন্দ্ব। অনেক রিটায়ার্ড নেভাল কমান্ডাররা স্পষ্ট বলেছেন যে হ্যাঁ, জাহাজের আকার, গতি, ইঞ্জিন এগুলি
এগুলি সবই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যদি মিসাইল ডিফেন্স সিস্টেমই না থাকে তাহলে পুরো জাহাজটাই একটা ভাসমান গোলকধাঁধা হয়ে দাঁড়ায়। আর টিসিজি গোলচিক এখন ঠিক সেই পরিণতির দিকেই এগোচ্ছে। আর তুরস্কের রাগ এখন ভারতের দিকে ঘুরে গেছে। আঙ্কারার থিঙ্ক ট্যাঙ্কগুলি খোলাখুলি বলতে শুরু করেছে যে ভারত নেভাল ব্যালেন্সটাকেই শেষ করে দিল ব্রাহ্মস দিয়ে, কিন্তু বাস্তব সত্যি হলো ভারত তো শুধু নিজের শক্তি দেখিয়েছে, আর তুরস্ক নিজের দুর্বলতা ঢাকতে পারেনি। এটাই প্রথমবার নয় যে তুরস্ক ভারতের প্রতিরক্ষা অগ্রগতিতে বিরক্ত হয়েছে। ব্রাহ্মস, তেজাস, অর্জুন ট্যাঙ্ক আর এখন স্বদেশি মিসাইল ডিফেন্স সিস্টেম, এই সব মিলিয়ে তুরস্কের মতো দেশ ভারতের পেছনে পড়ে যাচ্ছে, আর এটা ওদের গায়ে ক্রমেই বিষের মতো বিঁধে যাচ্ছে। তাই তারা বারবার পাকিস্তানের মতো দেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে গোপন স্ট্র্যাটেজি বানাচ্ছে। কিন্তু তুরস্ক এটা বুঝতে পারছে না যে এটা 2025-এর ভারত, একটা এমন দেশ যে কোনো থ্রেটকে শুধুমাত্র চিনতে পারে না, বরং ঠিক সময়ে জবাব দিতেও সক্ষম। আর যদি কখনো সত্যিকারের যুদ্ধ শুরু হয়, জাহাজই বানাক না কেন, যতদিন না তারা ব্রাহ্মসকে ঠেকানোর মতো সিস্টেম বানাতে পারছে ততদিন তারা ভারতের সামনে শুধু একটা সহজ টার্গেট হয়েই থাকবে। তুরস্ক তাদের টিসিজি গোলচিক বানিয়েছে একটা ফ্লোটিং কমান্ড সেন্টার হিসাবে, যেখানে আছে হেলিকপ্টার হ্যাঙ্গার, ড্রোন অপারেশন ডেক আর একেবারে মডার্ন কমিউনিকেশন রুম। এই যুদ্ধজাহাজটি একদিকে যেমন অ্যাম্ফিবিয়াস অপারেশন, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার আর সার্ভিলেন্স মিশন ইত্যাদির জন্য পুরোপুরিভাবে সজ্জিত, তেমনই এর মাল্টিরোল ক্ষমতা নিয়ে তুরস্ক গর্ব করেই আসছিল। কিন্তু বাস্তবে যুদ্ধ শুধু মাল্টিরোল ফিচার দিয়ে তো আর জেতা যায় না। সত্যিকারের যুদ্ধজাহাজ তখনই শক্তিশালী হয় যখন সেটা শত্রুর মিসাইল থেকে নিজেকে রক্ষা করতে পারে, আর এখানেই তুরস্ক সবথেকে বড় ভুল করে ফেলেছে। ভারত ইতিমধ্যেই তার যুদ্ধজাহাজের নেক্সট জেন ব্রাহ্মস এবং অ্যান্টিশিপ প্রণালী মিসাইল লোড করে ফেলেছে। তুরস্কের আরেকটা বড় চিন্তা হলো তাদের যুদ্ধজাহাজের বেশিরভাগ কম্পোনেন্ট আমেরিকা বা ন্যাটো প্রযুক্তির ওপর নির্ভরশীল। এই টেকনোলজির এক্সপোর্টের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সবসময় থাকে, অর্থাৎ যদি ভারত বা ভারতের কোনো পার্টনার দেশের সঙ্গে তুরস্কের সামরিক টানাপোড়েন শুরু হয় তাহলে এই অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। কিন্তু ভারতের ক্ষেত্রে গল্পটা এরকম নয়। ভারত এখন তার প্রতিটি অস্ত্র এবং প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠেছে, হোক সেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম, মিসাইল গাইডেন্স বা অ্যান্টি জেমিং প্রযুক্তি, সবকিছুতেই ভারত এখন সেলফ ডিপেন্ডেন্ট। তুরস্কের এই যুদ্ধজাহাজ দেখতে যতটা ফিউচারিস্টিক, কিন্তু ভেতরটা সম্পূর্ণ বিদেশি টেকনোলজির ওপর নির্ভরশীল। সবথেকে অবাক করার বিষয় হলো এই যুদ্ধজাহাজ তুরস্ক তৈরি করেছিল ভারতের মেরিটাইম স্ট্র্যাটেজির প্রতিক্রিয়া হিসাবে, কিন্তু সমস্যা হলো তারা ভারতের প্রকৃত সামরিক ক্ষমতাকেই বোঝেনি। তুরস্কের নৌবাহিনী সোর্স জানাচ্ছে যে এই যুদ্ধজাহাজের মূল উদ্দেশ্য ছিল ভারতের ব্রাহ্মস ডিপ্লোমেসিকে ব্যালেন্স করা, মানে সেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যা ভারত তৈরি করেছে তার মিসাইল এক্সপোর্ট এবং ডিফেন্স ডিলগুলির মাধ্যমে। কিন্তু এখন যখন নিজেরই যুদ্ধজাহাজ ব্রাহ্মসের সামনে দাঁড়াতে পারছে না, তখন তুরস্ক আর অন্য দেশগুলিকে ভারতের মিসাইল নিয়ে ভয় দেখাবে কি করে? এই মুহূর্তে ভারত তার প্রতিরক্ষা কূটনীতিকে একেবারে নতুন উচ্চতায় তুলে নিয়ে গেছে। ফিলিপিন্সের ব্রাহ্মস ডেলিভারি, ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য মিসাইল ডিল আর ইন্দোনেশিয়া সহ আরও দেশগুলিতে ইন্টারেস্ট দেখানো। ইন শর্ট, তুরস্ক যত বড়ই যুদ্ধজাহাজ বানাক না কেন, যতদিন না তারা ভারতের মতো নিজস্ব প্রযুক্তি, নির্ভরযোগ্য ডিফেন্স সিস্টেম আর সুসংগত কৌশলগত দৃষ্টি তৈরি করতে পারবে, ততদিন তারা শুধু শত্রু নয়, নিজের ভুলের শিকার হয়ে থাকবে। ভারতের এই অগ্রগতি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো সাল 2025-এর ভারত, একটা দেশ যেটা এখন আর কাউকে অনুসরণ করে না, বরং বিশ্বকে দিক নির্দেশ করে। আজ ভারত শুধু অস্ত্রই তৈরি করছে না, বরং দুনিয়ার মঞ্চে নতুন শক্তির সংজ্ঞা লিখে চলেছে, নিজস্ব মাটি থেকে নিজস্ব প্রযুক্তি দিয়ে আত্মবিশ্বাসে ভর করে। এটাই ভারতের আসল জয়, এবং এটাই সেই গল্প যেটা শুধু জাহাজ নয়, একটা জাতির আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। তো বন্ধুরা, এই রয়েছে গোটা বিষয়বস্তু। তো এই সম্পূর্ণ বিষয়বস্তুর ওপরে আপনাদের কি মতামত? আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, আর ভিডিওটিকেও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।